শুভ সকাল শিক্ষার্থীরা। চুয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে আমন্ত্রিত। আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং এর অধ্যায় 3 অর্থ সময়মূল্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলেই কিন্তু আমাদের এই অর্থ সময়মূল্য ব্যাপারটি জড়িত রয়েছে। ফিন্যান্সের দৃষ্টিতে অর্থের সময়ের সাথে সাথে মূল্যের পরিবর্তন ঘটে থাকে, আর এই পরিবর্তনকেই মূলত বলা হয়ে থাকে অর্থের সময় মূল্য। ধরো আজকে আমার হাতে যে 100 টাকা আছে, সেই 100 টাকা 1 বছর পরে 100 টাকা সমান মূল্য কখনোই বহন করে না। আর এই ব্যাপারটি হচ্ছে মূলত অর্থের সময় মূল্যের ধারণা, যেখানে বর্তমান টাকাকেই সবচেয়ে অধিকতর মূল্যবান বিবেচনা করা হয়ে থাকে। এই অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে মূলত সুদের হার। সুদের হারের কারণেই আমরা বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের মধ্যে কিছু পার্থক্য দেখতে পারি। হয় ঊর্ধ্বগতিতেও যেতে পারে অথবা নিম্নগতিতেও আমার অর্থের পরিমাণ যেতে পারে। আমরা অর্থের সময় মূল্যের গাণিতিক সমস্যা নির্ণয়ের জন্য যেসব নাম ব্যবহার করব, সেগুলোর সংক্ষিপ্ত রূপগুলো তোমরা একটু বোর্ডে দেখে নাও। গাণিতিক সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত নামসমূহের ইংরেজি সংক্ষিপ্ত রূপ। ভবিষ্যৎ মূল্য, যেটাকে ইংলিশে আমরা জানি ফিউচার ভ্যালু, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে এখানে ফিন্যান্সে ব্যবহার করব এফি। বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু, সংক্ষিপ্ত রূপ বলবো আমরা পিবি। সুদের হার, ইন্টারেস্ট রেট। সংক্ষেপে আমরা সিম্বল ব্যবহার করব আই। বছর বা মেয়াদ, নাম্বার অফ ইয়ার। সিম্বল ইউজ করব আমরা এন। বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, মাল্টিপল কম্পাউন্ডিং, যেটাকে সংক্ষেপে আমরা লিখব এম। তাহলে এই নামগুলো আমরা অর্থের সময় মূল্যে গাণিতিক সমস্যা নির্ণয়ের সময় ব্যবহার করব। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালুর এফবি, প্রথম অক্ষরটা দিয়ে প্রেজেন্ট ভ্যালু পিবি, বর্তমান মূল্য সুদের হার ইন্টারেস্ট রেট আই, বছর বা মেয়াদ নাম্বার অফ ইয়ার এম, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা মাল্টিপল কম্পাউন্ডিং এম। এখানের মধ্যে এই বছরের চক্রবৃদ্ধির সংখ্যা মাল্টিপল কম্পাউন্ডিং আমার বছরে বিভিন্ন রকম হতে পারে, সেই মানগুলো আমরা একটু চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখে নিই।
চক্রবৃদ্ধির সংখ্যা m যদি বার্ষিক হয়ে থাকে তখন চক্রবৃদ্ধি বছরে হবে একবার, যদি মাসিক হয়ে থাকে বছরে 12 বার, দ্বিমাসিক হলে বছরে 4 বার, ত্রৈমাসিক হলে দ্বিমাসিক হলে বছরে 2 বার, ত্রৈমাসিক হলে বছরে 4 বার, ষান্মাসিক হলে বছরে 6 বার। এই চক্রবৃদ্ধির সংখ্যাগুলো হচ্ছে মূলত আমার যদি সুদের হার বছরে মাসিক চক্রবৃদ্ধি হারে সুদের হার দেওয়া থাকে তখন 12, যদি দ্বিমাসিক বলা থাকে আমরা 2, ত্রৈমাসিক বললে 4, এভাবে করে আমরা গাণিতিক সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এবার আসলে আমরা সূত্রগুলো একটু দেখে নেই। সূত্রসমূহ আমরা আজকে অর্থের সমমূল্যে 2 ধরনের সূত্র ব্যবহার করে অঙ্ক নির্ণয় করা শিখব। সেটা হচ্ছে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য। তার সূত্রসমূহ 1 নম্বরে আমরা জেনে এসেছি ফিউচার ভ্যালু মানে হচ্ছে এফবি, এফবি ইকুয়াল পিবি 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার a। 2 নম্বর PB FB divided by 1 plus I whole to the power n। এই দুটো সূত্র আমার ব্যবহার হবে বছরে একবার সুদ প্রদান করে, তখন আমরা ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্যে এই সূত্রটা ব্যবহার করব। কিন্তু কিছুক্ষণ আগে আমরা জেনে এসেছি বছরে আমরা একাধিক ধারা সুদ পেতে পারি, তখন সূত্রে কিছু পরিবর্তন আসবে। তখন হবে এফবি সমান পিবি 1 প্লাস আই বাই এম হোল এম এন। 4 নাম্বার পিবি সমান এফবি 1 প্লাস আই ডিভাইড বাই এম হোল টু দ্য পাওয়ার এম এন। তাহলে এই দুটো সূত্র আমার ব্যবহার হবে বছরে একাধিকবার সুদ প্রদান করলে। ঠিক আছে, প্রথম দুটো হবে একবার সুদ প্রদান করা হলে আমরা বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যে এই সূত্র দুটো ব্যবহার করব, একাধিকবার বললে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার সূত্রটা ব্যবহার করব। তাহলে চলো আমরা এখন একটা বইয়ের গাণিতিক সমস্যা নির্ণয় করে থাকি। পৃষ্ঠা 35। উদাহরণের গাণিতিক সমস্যাটি সবাই লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। তাহলে 5 বছর পর তুমি 50,000 টাকা পেতে চাচ্ছ, তাহলে এই 50,000 টাকাটা হচ্ছে আমার জন্য অবশ্যই ভবিষ্যৎ মূল্য। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। একটা ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ দিয়েছে, তাহলে তার মানে সেই ব্যাংকটি হচ্ছে তোমাকে বছরে একবার সুদ প্রদান করছে। এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক বলতে বছরে তাহলে সে আমাকে প্রতি মাসে সুদ প্রদান করবে, একাধিকবার সে সুদ প্রদান করে থাকবে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? তাহলে কোন ব্যাংকে তুমি টাকা জমা রাখবে সেটা যদি নির্ণয় করতে হয়, আমাকে যখন প্রশ্নে মান দেওয়া থাকে ভবিষ্যৎ মূল্যে, অবশ্যই আমরা বর্তমান মূল্য ব্যবহার করেই সেই সিদ্ধান্তটা নিয়ে থাকবো। তাহলে চলো আমরা অঙ্কটি করি। দেওয়া আছে বাৎসরিক মেয়াদ মেয়াদের সিম্বল আমরা পড়েছিলাম n, নাম্বার অফ ইয়ার সমান 5 বছর। ভবিষ্যৎ মূল্য FB সমান 50,000 টাকা। তাহলে দুটো ব্যাংকের জন্য কিন্তু এই দুটো শর্ত অবশ্যই প্রযোজ্য। তাহলে আমরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে নির্ণয় করি। প্রথম ব্যাংকের ক্ষেত্রে বলছে সুদের হার I সমান 10%। তাহলে আমরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করতে পারছি। সুতরাং বর্তমান মূল্য সমান বর্তমান মূল্য সূত্রে আমরা কি শিখেছি? FB ডিভাইডেড 1 প্লাস I হোল n। তাহলে FB এর মান আমরা বসাই 50,000 টাকা। I এর মান বসবে 0.10, n হচ্ছে 5 বছর। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে থাকি তাহলে উত্তর আসবে 31,046.07 টাকা। তার অর্থ হচ্ছে প্রথম ব্যাংকে যদি আমরা এখন 31,046 টাকা জমা রাখি তাহলে আমরা 5 বছর পর পাবো 50,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ব্যাংকের কন্ডিশন। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা আসলে দেখি। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বলা আছে প্রশ্নে সুদের হার 9.5%। 9.5% মানে হচ্ছে 0.095। এই সুদের হারটা প্রশ্নে বলা আছে মাসিক চক্রবৃদ্ধিতে। তাহলে আমরা অবশ্যই চক্রবৃদ্ধির সংখ্যা m সমান 12 বার লিখব। ঠিক আছে, তাহলে এখন আমরা দ্বিতীয় ব্যাংকে বর্তমান মূল্য নির্ণয় করি। সুতরাং বর্তমান মূল্য সমান FB বাই 1 প্লাস I ডিভাইডেড m হোল টু দ্য পাওয়ার m। ঠিক আছে, একাধিকবার সুদ হলে যতবার পাচ্ছি বছরের সাথে সেই সংখ্যাটা আমার গুণ হয়ে যাবে, কেননা তখন সুদের হারের সংখ্যাটা বেড়ে যাবে। সেভাবে সুদের হারের পরিমাণকে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা ভাগ করব। FB মান বলা আছে 50,000, I এর মান বলা আছে 0.095, m 12 হোল
m এর মান বলা আছে 12 ইনটু 5। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 50,000 ডিভাইড, এটার ক্যালকুলেশনটা আমরা আগে ভেবে নিতে পারি। এক 0.0079 হোল টু দ্য পাওয়ার 60। তাহলে 50,000কে আমরা এটাকে যদি ডিভাইড করি, তাহলে পাচ্ছি 31,183.38 টাকা। তাহলে খেয়াল করো, আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা টাকা জমা বর্তমানে 31,183 টাকা রেখে থাকি, তাহলে আমরা 5 বছর পর পাবো 50,000 টাকা। আর প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র 31,046 টাকা রাখি, তাহলে আমরা পাবো 50,000 টাকা। তাহলে অবশ্যই আমরা বর্তমানে কম টাকা জমা রেখে ভবিষ্যতে বেশি টাকা পাওয়ার আশা করব। তাই আমরা বলতে পারছি অবশ্যই আমার প্রথম ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করা লাভজনক হবে। তাহলে মন্তব্য লিখি, প্রথম ব্যাংকের বর্তমান মূল্য দ্বিতীয় ব্যাংকের বর্তমান মূল্যের চেয়ে কম, তাই প্রথম ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে যদি আমাকে প্রশ্নে উদ্দীপকে মান দেওয়া থাকে, অবশ্যই ভবিষ্যৎ মূল্যের আমরা দুটো প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে অবশ্যই বর্তমান মূল্যটা নির্ণয় করব। আর যদি দেখি আমাদের প্রশ্নে দেওয়া আছে বর্তমান মূল্য, আমরা দুটো প্রকল্প থেকে কোনটা গ্রহণ করতে চাই, তখন আমরা নির্ণয় করব দুটো প্রকল্পেরই ভবিষ্যৎ মূল্য। এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা দেখব দুটো প্রকল্পে কোনটাতে আমরা টাকা বেশি পাচ্ছি সেটা গ্রহণ করব। কিন্তু বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা সবসময় কম টাকাটি আমার জন্য লাভজনক হবে। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের বইয়ের যেসব গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো বাসায় ভালো মতো চর্চা করবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।